একটা ২০ থেকে ২২ বছরের যুবতী মেয়ে এই পৃথিবীতে কারো কাছেই নিরাপদ নয়। আমার জীবনের গল্পটি তার জ্বলজ্বন্ত উদাহরণ। আপন মামা, চাচা, ফুপা, খালুসহ পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে, এমনকি নিজের জন্মদাতা বাবার কাছেও একটি যুবতী মেয়ে নিরাপদ নয়। বন্ধুরা, এই কথাগুলো শুনে হয়তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারো। কিন্তু আমি বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েই এ কথাগুলো বলতে বাধ্য হলাম। আমার আপন মামা অর্থাৎ আমার মায়ের আপন ছোট ভাই মেলা দেখার কথা বলে আমাকে এক নির্জন জায়গায় নিয়ে বেশ কয়েকবার আমার সাথে যে আচরণ সহ যা করেছিল, আজকে সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ভিডিওর শুরুতেই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অন্যদের ভিডিওর মধ্যে আবার ভিডিওটা একটু স্ক্রিপ্ট করো না, কারণ আমি আজকে আমার জীবনের সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে ভিডিওর মজাগুলো তোমরা নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, বেশি কথা না বলে চলো মূল ঘটনায় ফিরে যাই। আমার নাম শিখা। আমার বর্তমান বয়স ২১ বছর। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। বন্ধুরা, আমার পরিবারে আমার মা, বাবা আর আমি ছাড়া কেউ ছিল না। বেশ কয়েক বছর হলো আমার বাবাটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। দাদার সম্পত্তি থেকে বাবা প্রায় ৩ কাঠা মতো জমি ভাগে পেয়েছিল। সেটার উপরেই ৪ চালা একখান টিনের ঘর এবং দোচালা একটা ৬খানা টিন দিয়ে একটা ছাপড়া ঘর করা ছিল, যেটাতে আমার মা রান্না করত। কেউ তো আমার কোনো বড় ভাই বেড়াদার ছিল না। সংসারটা চলত খুব অভাব অনটনের মধ্য দিয়ে। আমার মামারা কিছুটা আমাদেরকে হেল্প করত। আমাদের বাড়ির পাশে পদ্মা নদীতে পানি কমে গেলে সেখানে বাৎসরিক নৌকাবাইজ প্রতিযোগিতার মেলা হতো। আমাদের এলাকায় আবার মেলার দিনে সবার জামাই দাওয়াত করা হতো। এক কথায় বলতে গেলে ঈদের মতো একটা আয়োজন হয়। মেলার দিনটি ছিল বৃহস্পতিবার। মা আমাকে বুধবার অর্থাৎ আগের দিন বলল, মা, শিখা, সবাই তো গোস্ত পোলা অনেক কিছু খাবে, আমাদেরও তো মনে চায়, কিন্তু সে কপাল তো আমাদের আর নাই। আজকে তোর বাবাটা যদি সুস্থ থাকত তাহলে এই টেনশনটা আমার পোহাতে হতো না। মায়ের কথা শুনে সেদিন আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। সত্যিই তো আমাদের পরিবারে ইনকাম করার মতো কেউ নাই। মা আমার মুখের দিকে তাকিয়ে বলল, মনে কষ্ট রাখিস না শিখা, দেখিস একদিন আমাদের এই দুঃখ কষ্ট থাকবে না। এবার মা আমাকে বলল, আচ্ছা শিখা, তোর ছোট মামাকে ফোন করে আসতে বল। তুই ফোন দিয়ে বল আমাদের বাড়ির পাশে পদ্মা নদীতে আগামীকাল থেকে মেলা শুরু হচ্ছে, তুমি এসে বেড়ায় যাও। এ কথা বললে তোর মামা কিছু না কিছু হাতে করে নিয়ে আসবে আমাদের বাড়িতে। তাহলে আর এসব খাবার দাবার নিয়ে টেনশন করতে হবে না। মায়ের কথামতো আমি ছোট মামাকে ফোন করলাম। মামা ফোন রিসিভ করে আমাকে বলল, শিখা, কোনো সমস্যা? আমি মামাকে বললাম, মামা, আমাদের বাড়ির পাশে পদ্মা নদীতে আগামীকাল নৌকাবাইজ প্রতিযোগিতার মেলা, আপনি এসে বেড়ায় যান, মা আপনাকে আসতে বলছে। মামা তখন বলল, শিখা, আমি তো কালকে সময় পাব না, বরং আমি কয়েকটা দিন পরে আসব। বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আমার ছোট মামা আর আমি ছিলাম একদম সমবয়সী। তারপর মামা যখন আসতে চাইছিল তখন মামার কথা শুনে একটু খারাপ লাগছিল। আমার মা এত আশা করে বলল, তারপরে আমি মামাকে একটু রিকোয়েস্ট করলাম, যাকে বাংলায় বলে তেল মেরে কথা বলা। এরপর মামা রাজি হয়ে গেল। আমার ছোট মামা খুব চঞ্চল প্রকৃতির একটা ছেলে, তবে আমার ওকে কেমন যেন একটু ভালো লাগত। এর থেকে বেশি কিছু না। মামার নাম ছিল রাতুল। এবার বেলা গড়ে সন্ধ্যা হতে না হতেই রাতুল অর্থাৎ আমার ছোট মামা আমাদের বাড়িতে চলে আসল। হাত ভর্তি বাজার সে টেনে আনতে পারছিল না। আমাদের বাড়িতে না ঢুকতেই এসে বাড়ির বাইরে থেকে আমার মাকে বুবু বলে ডাকতেছিল। আমি দৌড়ে গেলাম, তার হাত থেকে বাজারের ব্যাগপত্র নিলাম। সে আমাকে বলল, কিরে শিখা, কেমন আছিস? মামা আমার ১ বছরের ছোট ছিল, কিন্তু ছোটবেলা থেকে নাম ধরে ডাকতে ডাকতে সে অভ্যাসটা এখন পর্যন্ত তার যায়নি। আমি বললাম, হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। তোমার আসার কথা তো আগামী কালকে, তাহলে আজকে আসলে যে? রাতুল তখন বলল, তুই যখন ফোন দিয়েছিস তখন না এসে পারি? তাছাড়া ভাবলাম একদিন আগেই যাই, রেস্টের একটা ব্যাপার আছে। আগামীকালকে মেলা দেখে পরশুদিন চলে যাব। আমি রাতুলকে বললাম, খুব ভালো করেছ মামা, এখন এসব পোশাক আশাক খুলে একটু রেস্ট নাও। মামাকে আমি লুঙ্গি এনে দিলাম। তারপর সে প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরছিল। আমি তার পাশেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তার হাত থেকে লুঙ্গিটি ফুসকে পড়ে যায়। মাত্র ৩ সেকেন্ডের ব্যবধানে বেচারার এমন বেহাল দশা হবে মামা কল্পনাও করতে পারেনি। আমিও একটু লজ্জা পেলাম। এবার আমি আর মামার চোখ মুখের দিকে তাকাতে পারছিলাম না।
এবার আমি সেখান থেকে চলে আসলাম। বেশ কিছু সময় পর মা আমাকে বলল, শিখা, রাতুল অনেক সময় হলো রুমের মধ্যে ঢুকছে। ওকে ডাক দে। এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই। মায়ের কথা শুনে আমি ওকে ডাকতে যাব, কিন্তু নিজের কাছে কেমন যেন একটু ইতস্তবোধ লাগছিল। তারপর আমি নিঃশব্দে রুমের মধ্যে গেলাম। যাওয়ার পরে যেটা দেখলাম এটা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। বন্ধুরা, আমি তোমাদেরকে এই দৃশ্যটার উদাহরণ কিভাবে দিব আমি বুঝে উঠতে পারছি না, কারণ অনেক ভাষায় ইউজ করা সম্ভব না। তারপরও যতটুকু বলতে পারি আমি বলছি, বাকিটুকু তোমরা বুঝে নিও। যাই হোক, আমরা মূল গল্পে ফিরে যাই। আমি লক্ষ্য করলাম রাতুল মনোযোগ সহকারে তার মোবাইল স্ক্রিনে কি যেন দেখছে। আমি এক পা দুপা করে নিঃশব্দে তার পিঠের পাশে ডান কাঁধের সাইডে দাঁড়ালাম। বন্ধুরা, সত্যিই আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ বাকিটুকু আমি কোনোভাবেই তোমাদেরকে বোঝাতে পারছি না। তারপর দেখি সে আমার একটি পিক তার মোবাইলে এডিট করে এমন একটা অবস্থা করেছে, যদি তোমরা দেখতে তাহলে তোমাদের মানসিক অবস্থা কি হতো পিকটা দেখলেই বুঝতে পারতে। আমার মামা রাতুল বারবার আমার ওই পিকের 2টা জায়গা চুমু দিচ্ছিল। সে তার ফোনে থাকা আমার ওই পিকের এমন কোনো জায়গা নেই যে হাত বুলানো বাদ রেখেছে। রাতুল খুবই যত্ন করে ছবিটিকে আদর করছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তার কর্মকাণ্ডগুলো দেখছিলাম। একটা পর্যায়ে আমার পুরো শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠল। তখনই মামা আমার উপস্থিতিটা ঠিক পেয়ে যায়। সে ঘাট ঘুরে দেখে আমি তার পিঠের উপর দাঁড়িয়ে আছি। সাথে সাথে তার ফোনের গ্যালারি থেকে বের হয়ে আসে। এবার সে লজ্জা মাখা চোখে মাথাটা নিচু করে থাকলাম। আমি তাকে বললাম, কি ব্যাপার মামা, তুমি আমার পিকের এই হাল করেছ কেন? রাতুল কোনো কথা বলল না। চুপচাপ সে মাথা নিচু করে বসে থাকল। এবার আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কথা বলছ না কি জন্য? সে তখন ভয় জড়ানো কণ্ঠে আমাকে বলল, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করব না। তার এই ভয়ে জড়ানো কণ্ঠ আমার কাছে কেমন যেন মায়ের সৃষ্টি করল। আমি তাকে বললাম, না না, তোমাকে এভাবে বলতে হবে না। শুধু তুমি বলো, আমার এই পিকটা তুমি এভাবে কেমন করে করলে? সে আমাকে বলল, আমি একটা সফটওয়্যার দিয়েই কাজ করছি। আমি তখন বললাম, আমার এই পিকটা যদি অন্য কেউ দেখত বা তুমি কাউকে যদি দেখাতে তাহলে আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে একটা বুঝতে পারছ? রাতুল তখন বলল, আরে পাগলি, তুই এটা কি বলিস? আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হবে? এটা তুই ভাবলি কি করে? সেদিন মামার কথা শুনে আমার কেমন যেন ওর প্রতি আলাদা একটা অনুভূতি জন্ম নিল। তারপর আমি তাকে বললাম, আচ্ছা মামা, তুমি আমার পিকটার যে বেহাল দশা করেছ এরকম একটা পিক তোমার বানাতে পারবে? রাতুল তখন বলল, শুধু আমাকে না, পৃথিবীর সব মানুষের পিক দিয়ে এরকম বানানো সম্ভব। আমি তখন রাতুলকে বললাম, ঠিক আছে, তাহলে তোমার একটা পিক বানিয়ে আমার কাছে দিও। রাতুল তখন অবাক দৃষ্টিতে আমাকে বলল, কেন? তুই আমার পিক দিয়ে কি করবি? আমি তখন তাকে বললাম, তুমি যেভাবে আমার পিকটা চেয়েছে দেখছ, আমি ঠিক তাই করব। আমার কথা শুনে রাতুল একটু মুচকিয়ে হাসি দিল। তারপর সে আমাকে বলল, ধুর পাগলি, কি যে বলিস না। আমি তখন তাকে বললাম, কেন, আমাকে দিলে তোমার কোনো প্রবলেম আছে? সে তখন বলল, আমি না, দুষ্টুমি করে বানিয়ে ফেলেছি। তাহলে তুই কেন ইচ্ছে করে আমার পিকটা নিবি? আমি তখন তাকে বললাম, দরকার আছে, দিবি কিনা বল। সে তখন বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে রাতে আমি বানিয়ে রাখব। তখন আমি বললাম, না, এখনই তোমাকে বানাতে হবে। তারপর সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে তুই আমার রুমে আসিস, আমি তোর জন্য বানিয়ে রাখব। তারপর আমি রুম থেকে চলে আসলাম। এরপর সন্ধ্যা পার হয়ে এশার আজান পড়ছিল। মা বলল, রাতুলকে ডাক দিয়ে খেয়ে নেবে। তারপর আমি আবার তার রুমে গেলাম ভাত খাওয়ার জন্য তাকে ডাকতে। কিন্তু বারবার মামার এমন আচরণ আমাকে একদম কেমন যেন আমাকে বিষিয়ে তুলছিল। রুমে গিয়ে দেখি অবাক করার কাণ্ড। সে বিছানার উপর বসে দরজার অপোজিট হয়ে ঘাড়টা নিচু করে এমন একটা কাজে ব্যস্ত হয়ে পড়ছে। আমি তো দেখে একদম চোখটা কপালে উঠে গেল। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা একটু আইডিয়া করতে পেরেছ। তারপরও আমি বলছি, এবার আমি আর কোনো শব্দ করলাম না, চুপি চুপি গিয়ে তার পেছনে দাঁড়িয়ে থাকলাম। তার কাঁধের উপর দিয়ে সে যেদিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিল, এবার আমি তার সেদিকে নজর দিলাম। ওরে বাপরে, এটা আমি কি দেখলাম? মামা এতটুকু মানুষ, তার এত অভিজ্ঞতা। আমি তখন ভাবলাম, ওর চেয়ে আমি 1 বছর বড় হলেও ও বিভিন্ন কাজের অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা একদমই নগণ্য, কারণ আমার কখনো এসব চিন্তাধারা মাথায় ঢোকেনি। আমি লক্ষ্য করলাম রাতুলের পুরো শরীর কেমন করে যেন দুলছে। এবার আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা, এসব কি হচ্ছে? রাতুল একটু ভয় পেয়ে গেল। তারপর সে আমাকে বলল, রুমে ঢোকার সময় তুই তো একটু সাউন্ড করে ঢুকতে পারিস, তাই না?
তারপর সে নিজেকে প্রস্তুত করে ঠিকঠাক হয়ে আমার দিকে ঘুরে বসল। আমি তখন তাকে বললাম, থামলে কেন? তুমি তোর কাজ চালিয়ে যাও, আমি তোমার পাশে বসে দেখি। মামা তখন আমাকে একটু ধমক দিয়ে বলল, সবসময় তুই একটু বেশি বুঝিস না, এখন কি হয়েছে সেটা বল। আমি তখন তাকে বললাম, মা তোমাকে ভাত খাওয়ার জন্য ডাকছে। তারপর মামা আমাকে বলল, এত সকালে ভাত আমি খাই না, আমার ভাত খেতে সর্বনিম্ন 10টা থেকে 11টা বেজে যায়। আমি তখন তাকে বললাম, এই যে আদরের মামাজান, এটা আমাদের বাড়ি, তোমাদের বাড়ি না, তাই আমাদের নিয়মেই তোমাকে খেতে হবে। এবার রাতুল আমাকে বললে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি তার রুম থেকে বের হয়ে আসলাম, কিন্তু মনের মধ্যে থেকে ওই দৃশ্যটা কোনোভাবেই আমার যাচ্ছে না। এত মজার একটি দৃশ্য যেটা সিনেমা হলের টিকিট কেটেও দেখা যায় না। বন্ধুরা, হ্যাঁ, আমি আরও তোমাদেরকে অনেক কিছু বলব, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। রাতের খাওয়া দাওয়া শেষে মামা তার রুমে চলে গেল। আমাদের বাড়িতে রুম ছিল 2টা, পরের রুমটাতে আমি আর আমার মা শুবার জন্য চলে গেলাম, কিন্তু কিছুতেই ঘুম চোখে আসছিল না। বারবার মামার কথাই মনে হচ্ছিল। বিষয়টা আমার কাছে কেমন যেন একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়াল। এবার আমি মায়ের কাছ থেকে উঠে রাতুলের রুমের দিকে পা বাড়ালাম। মা আমাকে বলল, এখন আবার কোথায় যাস? আমি মাকে বললাম, দেখি মামা কি করছে অপরিচিত জায়গা। ছেলেটার ঘুম চোখে নাও আসতে পারে।